আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা শেষ পার্ট। গল্পটি নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলবো না, কারণ একে তো ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, আর তোমরা বলতেছো আমি নাকি আইডি বিক্রি করে দিছি আর সিম্পাতি কামানোর ধান্দা। তো তোমাদের কিছুই বলার নাই, কারণ যার যাই সেই জানে। তো যাই হোক, বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া যাক। সামনে তাকিয়ে দেখি রিয়া আর আখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামের দিকে তাকাতেই দেখি রাগে ওনার চোখটা লাল হয়ে আছে। ম্যাডাম তখন আমার দিকে আসতে শুরু করছে। আশু বিপদ কি সেটা কল্পনা করতে লাগলাম। আখি ম্যাডাম এসে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমাকে থাপ্পড় মারা দেখে রিয়া আর সীমা অবাক হয়ে আছে। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, আমাকে মারলেন কেন? আখি বলল, সীমার সাথে তোমার এত কিসের কথা? আমি বললাম, আমি যাই বলি তাতে আপনার সমস্যা কোথায়? আখি বলল, অনেক সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা বলেন শুনি। ম্যাডাম কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। ম্যাডামকে চুপ থাকতে দেখে সীমা বলল, কি হলো বলেন, আমরাও শুনি। ম্যাডাম বলল, ওই মাইয়া, আমার আর অনেকের কথার ভিতরে তোরে কে আসতে বলছে। সীমা বলল, আমি অনেককে ভালোবাসি, এজন্য কথা বলছি। আখি বলল, ভালোবাসা? একজন বিবাহিত ছেলেকে ভালোবাসতে লজ্জা করে না তোর? সীমা বলল, কি অনেক বিবাহিত? আখি বলল, কেন তোর বিষয় হচ্ছে না? না। আখি বলল, দাঁড়া তোরে প্রুফ দিই। বলেই ম্যাডাম ফোন বের করে বিয়ের দিনে তোলা পিকগুলো সীমাকে দেখালো। আমাকে বর আর আখিকে বউ বেশে দেখে সীমা তো পুরাই টাস্কি খেলো। রিয়া এসে আখির হাত থেকে ফোনটা নিয়ে দেখে ফেললো। ভেবেছিলাম সবাইকে একসাথে সারপ্রাইজ দিব, কিন্তু মাঝখানে গন্ডগোল পাকিয়ে গেল, আর ফায়দা স্বরূপ দুইটা থাপ্পড় খেলাম। মন খারাপ করে রুম থেকে চলে আসলাম। সীমা আমাকে প্রপোজ করাতে ম্যাডাম এত রিয়াক্ট করলো কেন? নাকি আমার সাথে অন্য মেয়েকে দেখতে পারে না? এটা হলে তো ম্যাডাম হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ম্যাডাম তো বলেছে 1 বছরের জন্য আমাদের বিয়ে হবে। তাহলে তো আমাকে ভালোবাসার কোনো মানেই হয় না। শুধু শুধু মার খেলাম। সন্ধ্যার পর বাজারে গেলাম, পুরাতন বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিলাম। ফিরতে রাত 10টা বেজে গেছে। কলিং বেল বাজাতেই ম্যাডাম দরজা খুলে দিল। আখি ম্যাডাম বলল, এত দেরি করলি কেন? আমি বললাম, আমার ইচ্ছা হয়েছে। আপনার সমস্যা কোথায়? আখি বলল, অনেক সমস্যা আছে। আমি বললাম, জানি তো আপনার অনেক সমস্যা, কিন্তু সেগুলো বলেন না। না বলে থাপড়ানো শুরু করেন। এটা কি আদৌ ঠিক করেন? আখি বলল, চুপ করো আর টেবিলে খেতে আসো। ফ্রেশ হয়ে টেবিলে খেতে এলাম, আর কাউকে না দেখে বললাম, আর সবাই কই? আখি বলল, সবাই খেয়ে নিয়েছে, আপনি বাদ আছেন। আমি বসে প্লেট নিলাম। ম্যাডাম আমার প্লেটে ভাত তরকারি তুলে দিল। ভাবতে লাগলাম, আজকে সূর্য কোন দিকে উঠেছে, যার জন্য এত আদর যত্ন পাচ্ছি। এত আদর যত্ন তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। ম্যাডামের দিকে চোখ তুলে তাকালাম। আমাকে তাকাতে দেখে বলল, খাওয়া বাদ দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, আপনি কি সত্যি আমার সেই ম্যাডাম? আখি বলল, কেন বিষয় হচ্ছে না? আমি বললাম, আগের ম্যাডাম আর এখনকার ম্যাডামের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। বিশ্বাস হয় কি করে এটাই আগের ম্যাডাম? আমার কথা শুনে আঁখি হাসতে লাগলো। আমি ওর ভুবনময়ী হাসির দিকে চেয়ে আসি। এমন হাসি দেখে যে কোনো পুরুষের হৃদয় ঘায়েল হয়ে যাবে। আমারও এর ব্যতিক্রম হলো না। ইচ্ছে হচ্ছে খাওয়া বাদ দিয়ে এভাবে তাকিয়ে থাকি, কিন্তু ম্যাডাম এসব দেখলে মাইন্ড করবে। তাই খাওয়ার দিকে নজর দিলাম। খেতে খেতে ভাবলাম ম্যাডামকে জিজ্ঞেস করি খেয়েছে কিনা। আমি বললাম, ম্যাডাম খেয়েছেন? ম্যাডাম বলল, কিছু বললে? বললাম, আপনি খেয়েছেন? ম্যাডাম বলল, তোমার খাওয়া শেষ হলে খাবো। আমি বললাম, কেন খাননি? ম্যাডাম বলল, এমনি, এখন থেকে রোজ এভাবেই খাবো। আমি বললাম, না, আপনার আমার সাথে খেতে হবে। বলে ম্যাডামের হাত ধরে আমার পাশে চেয়ারে বসালাম। নিজেই প্লেটের ভাত তরকারি তুলে দিলাম। হঠাৎ মনে হলো, এইসব আমি কি করছি? নিজেকে সামলে নিয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে এসে দেখি আমার রুমে ম্যাডামের ব্যাগপত্র। এসব এখানে কি আনলো ভাবতে লাগলাম। আখি বলল, আমার কোনো দোষ নাই, রিয়া তো সব জেনে গেছে আমি তোমার বউ, এজন্য আমাকে জোর করে তোমার রুমে শিফট করছে। আখি ম্যাডাম এসে আমার পাশে বসলো। আমার ভিতরে কেমন এক প্রকার অজানা শিহরণ বয়ে গেল। হঠাৎ আমার এমন হলো কেন? আমি কি ম্যাডামের প্রতি দুর্বল হয়ে গেছি? না, আমাকে ম্যাডামের প্রতি দুর্বল হওয়া যাবে না। ম্যাডাম বলল, কি ভাবছো? ম্যাডামের কথায় কল্পনা থেকে বাস্তবে এলাম। নিজেকে সামনে নিয়ে বললাম, তেমন কিছু না। আচ্ছা, মামা মামি জানার পর তোমাকে কিছু বলেনি? আখি বলল, জানার পর আমার খাতির যত্ন আরও বেড়ে গেছে। মামা শুধু বলছে অনেক একবার অন্তত জানাতে পারতো। আমি আর কথা না বলে বিছানার ডান পাশে শুয়ে বললাম। ম্যাডাম এসে আমার পাশে শুয়ে বলল। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাডাম বলল, অনেক, আমি কি দেখতে খুব খারাপ? আমি বললাম, আপনি অনেক সুন্দরী, দেখতে তো মাশাল্লাহ। আখি বলল, তারপরেও একজন দেখেও দেখে না। শুনে মনে কষ্ট লাগলো, কিন্তু সেটা প্রকাশ না করে বললাম, কে সে আমাকে বলেন, তার সাথে পরিচিত হতে ইচ্ছে হচ্ছে। আখি বলল, ওর সাথে তোমাকে পরিচয় করানো অনেক কঠিন, তবে একটা উপায় আছে। আমি বললাম, কি উপায়? আখি বলল, এখন তোমাকে একটু উঠতে হবে। আমি বললাম, উঠতে হবে কেন? আখি বলল,
আমার তার সাথে পরিচয় হতে হলে একটু কষ্ট করতেই হবে বলে আখি আমার হাত ধরে টেনে নামালো। আমি ভাবতে লাগলাম কে হতে পারে। মনে এক প্রকার কষ্টও হচ্ছে, মনে হচ্ছে ম্যাডাম অন্য কারো হয়ে যাবে। এই কয়েকদিন একসাথে থেকে ম্যাডামের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। হয়তো আর কিছুদিন গেলে মনের অজান্তেই ভালোবেসে ফেলবো। ম্যাডাম আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে আমার দিকে আঙুল তুলে বলল, এই হলো সেই পাষাণ ব্যক্তি যে অন্য মেয়েদের বুঝলেও আমাকে বোঝে না, আমার ভালোবাসাগুলো অনুভব করতে পারে না। ম্যাডামের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না। আমি ম্যাডামের দিকে তাকালাম, দেখি উনি তো অনেক লজ্জা পাইছে। ভাবলাম এটাই সুযোগ একটু কষ্ট দেওয়ার। আমি ধমক দিয়ে বললাম, ম্যাডাম আমি আপনার থেকে এসব আশা করিনি। আমার কথা শুনে ম্যাডাম মন খারাপ করে ফেলল। কিছু না বলেই বিছানায় গিয়ে কাঁদতে লাগলো। এ কি মাইয়া, এমন কথা শুনে কেউ কাঁদে নাকি? দূর, এখন ওর কান্না কেউ শুনলে কি ভাববে? মান সম্মানটা নষ্ট করে দিবে। আমি বললাম, এসব নেকা কান্না বন্ধ করেন। ম্যাডাম কিছু না বলে কান্না করেই চলেছে। ধুর, ভাল লাগে না রাতের বেলা এইসব কান্না। আমি ম্যাডামের মাথায় হাত দিলাম। আমার হাত মাথায় পেয়ে ম্যাডাম আমার দিকে তাকালো। অশ্রু ধোয়া চেহারা, ঠোঁট দুটো যেন আমাকে চুমুকের মতো টানছে। এক আবেশে আমি আমার ঠোঁট ম্যাডামের ঠোঁটে লাগিয়ে দিলাম। ব্যাস, মুহূর্তের ভেতরেই ম্যাডামের কান্না থেমে গেল। 2 মিনিট পর ম্যাডামকে ছেড়ে দিলাম। তখন ম্যাডামের চোখে দুষ্টুমির হাসি। ম্যাডাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে পাগলের মতো চুমু দিতে লাগলো। বাকিটা ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখি আঁকি পাশে নেই। গত রাতের কথা মনে হতেই ভাবলাম এইটা আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল। ওয়াশরুম থেকে ততক্ষণে আঁকি বের হয়ে এলো। গোসল করেছে, চুল বেয়ে টপ করে পানি বেয়ে পড়ছে। ইচ্ছে করছে ওর ভেজা চুলের পানি ছুঁয়ে দিই। আমাকে তাকিয়ে থাকতে দেখে হেসে বলল, যাও গোসল করে আসো। আমি কথা না বাড়িয়ে গোসল করে এলাম। আঁকি বসে সাজছে। এখন ওর সামনে থাকলে কেমন যেন লজ্জা পাচ্ছি। ফোন হাতে নিয়ে টিপতে লাগলাম। একটু পর আঁকি আমার সামনে এসে বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। আমি চোখ মেলে তাকালাম, বললাম, অসম্ভব সুন্দর লাগছে। জীবনে পরি দেখিনি, হয়তো পরিও তোমার কাছে হার মানবে। আমার মুখে প্রশংসা শুনে লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেল। আমি খেয়াল করলাম ও লজ্জায় ঠিকমতো আমার দিকে তাকাচ্ছে না। আমি ওর থুতনিতে হাত দিয়ে আমার দিকে তাকাতে বললাম। আঁকি আমার দিকে তাকালো। সে তাকানোতে নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসার গভীরতা। ইচ্ছে হচ্ছে ওর চোখের দিকে এভাবেই তাকিয়ে থাকি। আঁকি বলল, এত তাকিয়ে কি দেখো? আমি বললাম, তোমাকে। আঁকি বলল, আগে কখনো দেখোনি বুঝি? আমি বললাম, তোমাকে এত কাছ থেকে দেখার সুযোগ কখনো হয়নি। আঁকি বলল, অনেক, তোমাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, কেন? আঁকি বলল, গত রাতে। বলেই লজ্জায় আর বলতে পারল না। আমি বললাম, গত রাতে যা হয়েছে দুজনের ইচ্ছেতেই হয়েছে। আঁকি বলল, আমি এভাবে সারা জীবন তোমাকে কাছে পেতে চাই। আমি দাঁড়িয়ে আঁকির কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে তোমার জায়গা আমার বুকে। আঁকিও আমাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। আমি ওকে ছেড়ে দিলাম। আঁকি লজ্জায় রাঙা হয়ে গেছে। কি গো সুন্দরী, বরের সামনে এত লজ্জা পাচ্ছ কেন? আঁকি বলল, লজ্জা নারীর ভূষণ। আমি বললাম, তাই তো তুমি আমার লজ্জাবতী বউ। বলে ওর হাত ধরে কাছে টেনে নিলাম। আঁকি বলল, এই ছাড়ো, এখন দুষ্টমি করতে হবে না। আমি আঁকির দিকে মুচকে এসে বললাম, তোমাকে দেখলে সারাক্ষণ দুষ্টমি করতে মন চাই। আঁকি বলল, আমি তো একেবারে চলে যাচ্ছি না, এখন আমাকে যেতে দাও। এত দেরি করে উঠলে মামি কি ভাববে? আমি বললাম, যা ইচ্ছে ভাবুক, তুমি এখন আমার কাছে থাকবে। আঁকি বলল, আচ্ছা বাবু। বলে আঁকি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সিনিয়র বইয়ের কাণ্ড দেখে আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেলছি। একটু পর চোখ খুলে দেখি আঁকি নেই, আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে পালিয়েছে। একটু পর রুম থেকে বের হয়ে এলাম। রিয়া ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, ভাইয়া বসো, তোমার সাথে কথা আছে। আমি রিয়ার পাশে বসলাম। রিয়া বলল, ভাইয়া তোমাদের বিয়ের কতদিন হলো? আমি বললাম, বেশি না, 1 মাসের মতো হলো। রিয়া বলল, বাহ, কপাল তোমার। আমি বললাম, কপালই সব। রিয়া বলল, ভাবি মনে হয় তোমাকে অনেক ভালোবাসে। আমি বললাম, আমরা আরও কথা বলতে লাগলাম। এর মধ্যে সীমা এসে বসেছে। রিয়া আমার ফোন নিয়ে গ্যালারিতে ফটো দেখছে। আমার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, এই ফটোটা কোথায় তোলা? আমি বললাম, আলপস পর্বত। রিয়া বলল, কি? আমি বললাম, সত্যি, হানিমুনে সুইজারল্যান্ডে গিয়েছিলাম, তখন তোলা ফটো। রিয়া তখন ফোন নিয়ে আরও ফটো দেখতে শুরু করছে। ইতিমধ্যে আঁকি এসে রিয়ার পাশে বসলো, আর আঁকিও রিয়ার সাথে ফটো দেখতে শুরু করছে। আঁকি বলল, অনেক, আমার এইসব ফটো কখন তুলছ? আমি বললাম, লুকিয়ে তুলেছি। রিয়া বলল, ফটোগুলো অনেক সুন্দর হয়েছে। আঁকি বলল, আসলেও সত্যি। আমাদের কথা শুনে সীমার আগে ফুপসে ফুপসে চলে গেল। রাগুক, যা ইচ্ছা করুক, ওসব নিয়ে না ভেবে আড্ডা দিতে লাগলাম। নাস্তার টেবিলে আঁকি মামাকে কোম্পানির এই এরিয়ার ম্যানেজার হওয়ার জন্য প্রস্তাব দিল। মামা খুশিতে রাজি হয়ে গেল। খাওয়া শেষে রুমে এলাম। আমি বিছানায় শুয়ে আছি। একটু পর আঁকি এলো।
আমি বললাম, ম্যাডাম। ম্যাডাম বলল, বলো। আমি বললাম, কাছে আসো। ম্যাডাম বলল, না। কেন? আখি বলল, তুমি একদিনে অনেক দুষ্ট হয়ে গেছো, এখন কাছে গেলে আবার দুষ্টমি করবে। আমি বললাম, আরে না, আসো না কেন? আখি বলল, প্রমিস করো এখন কোনো দুষ্টামি করবে না। আমি বললাম, আচ্ছা বউ, প্রমিস করলাম। আখি এসে খাটের পাশে বসলো। আমি মাথা আখির কোলে দিয়ে শুয়ে পড়লাম। আখি বলল, এসব কি করছো? আমি বললাম, তোমার কোলে শুয়ে আছি। আখি বলল, তা তো দেখছি। আমি বললাম, এই বউ। আখি বলল, বলো। আমি বললাম, একটু মাথায় হাত বুলিয়ে দাও। আখি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেক ভালো লাগছে। চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে দুপুরে। আমি তখনও আখির কোলে শুয়ে আছি। ও খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। ফ্যানের বাতাসে ওর চুলগুলো কিছু অংশ মুখের ওপরে সে এলোমেলো হয়ে আছে। আমি হাত দিয়ে সেগুলো ওর কানের পাশে গুজে দিলাম। আখি চোখ খুলে তাকালো। আখি বলল, তোমার ঘুম ভাঙলো কখন? আমি বললাম, কিছুক্ষণ আগে। আখি বলল, আমাকে ডাকনি কেন? আমি বললাম, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। আমি আখির কপালে একটা চুমু দিয়ে বললাম, এখন ওঠো। আখিও আমার গালে একটা চুমু দিল। এরপর উঠে ফ্রেশ হয়ে এলো। আমিও ফ্রেশ হয়ে এলাম। দুপুরে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডার এক সময় রিয়া বলে উঠল, ভাইয়া চলো আজকে ঘুরতে যাই। আমি বললাম, কোথায় যাবি? রিয়া বলল, চিড়িয়াখানায়। আখি বলল, আচ্ছা তাহলে ভালোই হবে। কিছুক্ষণ পর বের হলে ভালোই হবে। কিছুক্ষণ পর রেডি হয়ে বের হলাম। আসার সময় সীমা সাথে এলো না। আমার পাশে আখিকে মানতে পারছে না, তাই হয়তো আসেনি। গাড়ি ড্রাইভ করে চিড়িয়াখানায় চলে এলাম। গাড়ি পার্কিং করে 3টা টিকিট কেটে আনলাম। এরপর 3জনে মিলে ঘুরতে লাগলাম। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসায় এলাম। এভাবে আরও 2 দিন কেটে গেল। আমার ফাইনাল পরীক্ষা আর বেশি দেরি নাই। আমাকে যেতে হবে। আখিকে বললাম, এখন যাওয়া যাক। ও বলল, আচ্ছা তাহলে কাল সকালে যাব। রাতে মামা মামিকে আমাদের যাওয়ার কথা বললাম। মামা বলল, আর কয়েকদিন থেকে যা। মামি বলল, এই 3 দিনে মেয়েটা আমাদের একজন হয়ে গেছে, আর কয়েকটা দিন থাকুক না। আমি বললাম, আমার কিছুদিন পর পরীক্ষা, দেরি করলে আমার ক্ষতি হবে, তবে পরীক্ষা শেষ হলে আসবো। ওরা বলল, যেহেতু পরীক্ষা সেজন্য তোকে আটকাবো না, ভালোভাবে পরীক্ষা দিস আর আমাদের সাথে ফোনে কথা বলিস। আমি বললাম, আচ্ছা। মামার রুম থেকে চলে এলাম। আখি বলল, মামা মামিকে কি বললে? আমি বললাম, যেতে বলেছে। আখি বলল, আচ্ছা তাহলে কাল সকালে যাচ্ছি। পরের দিন সকালে সব কিছু প্যাক করে রেডি হলাম। লাগেজগুলো গাড়ির পেছনে রাখলাম। আসার সময় সীমার দিকে তাকালাম। ওর চোখে পানি। হয়তো মেয়েটা সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমার কিছু করার নেই। ভাবলাম ওর সাথে একটু কথা বলা উচিত। এজন্য আখিকে বললাম, তুমি এগিয়ে যাও, আমি একটু সীমার সাথে কথা বলে আসি। আখি আমার কথা শুনে বলল, ওই মেয়ের সাথে কিসের কথা? আমি বললাম, আরে দেখো ওর মনটা অনেক খারাপ, একটু সান্ত্বনা দিয়ে আসি। আখি বলল, 5 মিনিটের বেশি কথা বললে কিন্তু তোমার খবর আছে। আমি বললাম, 5 মিনিট লাগবেও না। বলে আমি সীমার কাছে গেলাম। সীমা বলল, চলে যাওয়া বাদ দিয়ে এখানে এলেন কেন? আমি বললাম, আপনি করে বলছো যে। সীমা বলল, তুমি বলার অধিকার নেই, তাই আপনি বলছি। আমি বললাম, তুমি তো জানো আমি বিবাহিত, এখানে আমার কিছুই করার নেই। সীমা বলল, সব দোষ আমার কপালের, আপনার সাথে ওরকম ব্যবহারের কারণেই হয়তো আমার কপালে এই কষ্ট লেখা ছিল। আমি বললাম, আপনি যথেষ্ট বড় হয়েছেন, ভালো মন্দ বোঝেন, আমার কথা না ভেবে জীবনটাকে নতুন করে সাজান। সীমা বলল, সেটা হয়তো পারবো না, আর হ্যাঁ আমাকে মাফ করে দিয়েন। আমি বললাম, মাফ করে দিলাম, আর ভালো থাকবেন, চলি তাহলে। সীমা বলল, আচ্ছা সাবধানে। বলতে গিয়ে পারলো না, কান্না করতে করতে রুমে চলে গেল। আমি ঘুরে গাড়ির কাছে চলে এলাম। মামা মামি আর রিয়া দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির ড্রাইভ সিটে বসলাম। এরপর গাড়ি চালানো শুরু করলাম। আমি গাড়ি ড্রাইভ করছি আর আখি আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এই যে এভাবে তাকিয়ে থাকলে তো অ্যাক্সিডেন্ট করব। আখি বলল, দূর একটু রোমান্টিক মুডে ছিলাম, দিল তো মুডটা নষ্ট করে। আমি বললাম, কি করলে মুড ঠিক হবে? আখি বলল, আমাকে হাগ করতে হবে আর কিস দিতে হবে। আমি বললাম, এখন তো গাড়ি চালাচ্ছি, লাগবে না, চালাও গাড়ি। বলে আখি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি রাস্তার সাইডে গাড়ি পার্ক করলাম। এরপর আখিকে আমার দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। আখি বলল, এই করছো কি, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমি বললাম, কেউ দেখবে না। বলে আখির ঠোঁটে ভালোবাসা এঁকে দিলাম। আমি বললাম, এবার হ্যাপি তো? আখি বাচ্চা মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি আবার গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আখি আমার এক হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে আছে। রাখুক, আমার তো ভালোই লাগছে। নীরবতা ভেঙে আখি বলল, জানি না কখন কিভাবে এই পিচ্চিটাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ পিচ্চি বড় অনেক। আমি কিছু বললাম না, চুপচাপ আখির কথা শুনে গেলাম। আখি বলল, ওই আমার কথার উত্তর দাও। আমি বললাম, কিসের? ওই যে একটু আগে বলছি। শয়তানি করে বললাম, কি বলছেন মনে নাই। আখি বলল, আই লাভ ইউ পিচ্চি বড় অনেক, এবার এর উত্তর দাও। আমি বললাম,
এর আবার উত্তর হয় নাকি? আখি বলল, হয়। আমি বললাম, কি? আখি বলল, নাটক করবে না, বলো। আমি বললাম, কি বলবো? এবার আখি রেগে গেল, আমার কলার চেপে ধরে বলল, ওই আই লাভ ইউ টু আখি বল। পাগলিকে রাগালে কি করবে আল্লাহ জানে, এর চেয়ে আই লাভ ইউ টু বলে দেয় ভালো। তাই আখিকে বললাম, আই লাভ ইউ টু আখি পাগলি। আখি আমার গালে একটা চুমু দিয়ে বলল, কখনো ছেড়ে যেও না। আমি বললাম, কখনো যাব না। আখি আবার আমার কাঁধে মাথা রাখলো। এখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। একটা গানের কলি মনে পড়লো। তো গাইজ, এই গানটা তোমরাই বলে যেও। তো এভরিওয়ান, গল্পটি কার কেমন লাগছে জানি না। তো যাই হোক, অনেক ভুল ত্রুটি করছি, তো তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেল, আমি নাকি ইউটিউব চ্যানেল বিক্রি করে দিয়ে তোমাদের সিম্পাতি কামানোর জন্য এগুলো করতেছি। তো তাই ইউটিউবে ভিডিও আপলোড দিব না। আর যদি তোমরা চাও আবারও কোনো নতুন গল্প নিয়ে আসতে, তাহলে সবাই একটু কমেন্ট করে দিও। আবারও নতুন কোনো গল্পে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।